1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন নাকি বাংলাদেশের স্বার্থ ও চাহিদা বিবেচনায় নতুন কোনো চুক্তি? ঘুরপাক খাওয়া প্রশ্নগুলোর মধ্যেই লাইমলাইটে পদ্মা ব্যারেজ প্রকল্প। তাহলে কি বাঁধের বিকল্প বাদ, নাকি ভারতের সঙ্গে ন্যায্য পানির হিস্সা আদায়ে নতুন বার্তা দিচ্ছে সরকার? বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন পানি বিশেষজ্ঞ মালিক ফিদা এ খান। জনাব ফিদা খান, আপনাকে এখন টিভির আয়োজনে স্বাগত জানাচ্ছি। গঙ্গা পানি বন্টন চুক্তি আমরা জানি যে এবছরের 12ই ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে। এখন নতুন করে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নতুন চুক্তিরই নবায়ন নাকি নতুন কোনো বাংলাদেশের স্বার্থ সুরক্ষা বিবেচনায় নতুন কোনো চুক্তি হবে? এই বিষয়গুলো নিয়ে যখন চারদিকে আসলে জল্পনা কল্পনা চলছে, এরই মধ্যে আমরা জানি যে কলকাতায় যৌথ নদী কমিশনের 90তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আমরা জানি যে ফারাক্কা বাঁধ এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ এবং ভারতের যৌথ নদী রক্ষা কমিশন। যদিও মিটিংয়ের কি আউটকাম এসেছে এই বিষয়গুলো এখনও ডিসক্লোজ করা হয়নি। তো আপনি নিজেও তো আসলে নদী রক্ষা কমিশন বা যৌথ নদী কমিশনের সঙ্গে সংযুক্ত ছিলেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এবারে গঙ্গা চুক্তিতে কোন বিষয়গুলো আলোচ্য সূচিতে আছে বলে আপনি মনে করছেন? একটু যদি বিস্তারিত জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের গঙ্গা চুক্তি যেমনটি বলছিলেন যে এবারের 2026 ডিসেম্বরে এটা সমাপ্তি হবে। এর জন্য বর্তমান সরকার এটা নিয়ে ওয়াকিবহাল এবং এর জন্য তারা যে ধরনের কাজের উদ্যোগ, যে একটি কারিগরি কমিটি এবং একটি উচ্চ পর্যায়ের কমিটি তারা গঠন করেছে যতদূর আমি শুনতে পেয়েছি। আর আপনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে যে মিটিংটা হচ্ছে এটা আসলে যৌথ নদী কমিশনের মিটিং নয়, আমাদের যে জয়েন্ট রিভার কমিশন আছে সেটার মিটিং নয়। এটা হচ্ছে আমাদের যে 96-এ যে ট্রিটিটা হয়েছে, চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা আপনারা জানেন যে 5 মাস ব্যাপী, জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমের আমাদের এই চুক্তিটা হয়েছে। এবং এই 5 মাস ভারতের একটি টিম বাংলাদেশে আসে এবং বাংলাদেশের একটা টিম ভারতে যায় এবং তারপর দুই পক্ষ যখন প্রতি বছরের পুরো পানিটা আমরা কি পরিমাণ পেয়েছি তার একটি রিপোর্ট তৈরি করে। সেটার জন্য এটাকে বলা হয় জয়েন্ট কমিটি। এটা জয়েন্ট রিভার কমিশনের মিটিং নয়, এটা জয়েন্ট কমিটির একটি মিটিং। এবং তার জন্য দেখবেন যে মিটিংটি হয়েছে 90তম। তার মানে আমরা যদি 30 বছর হিসেব করি, প্রতি বছরে যদি 3টি করে হয় তাহলে 90টি মিটিং হয়েছে এখানে। তার মানে এটা কি চুক্তির আগে সবশেষ, মানে চুক্তির মেয়াদ পূর্তির আগে সবশেষ মিটিং বলা যায়? সবশেষ মিটিং, যেটা হচ্ছে আমরা পর্যালোচনা করে দেখি যে আমাদের চুক্তি অনুসারে কতটুকু পানি পেয়েছি, মনিটরিং করা হয় এবং কেন কতটুকু পেয়েছি তার কারণ কি, এগুলো আলোচনা করে একটি যৌথভাবে রিপোর্ট তৈরি করা হয়। এটার সাথে আমাদের যে চুক্তির নবায়ন বা চুক্তির যদি কোনো পরিবর্ধন বা পরিমার্জন করা হয় সেটার সাথে এটা জড়িত। এটার জন্য আলাদা কমিটি আছে? এটার জন্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই আলাদা 2টি কমিটি করেছেন এবং তারা এই কমিটির মাধ্যমে এটাকে কিভাবে এই চুক্তিটাকে নবায়ন করা যায় বা এটাকে পরিমার্জন করা যায় সেই জায়গাগুলোতে তারা দেখবেন। এবং আমি মনে করি যে সরকার এবং জয়েন্ট রিভার কমিশন এই ব্যাপারে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল এবং তারা যেই ধরনের টেকনিক্যাল পয়েন্টগুলো তাদের আলোচনায় নিয়ে আসা উচিত সেগুলো ব্যাপারেও তারা পুরো মাত্রায় রেডি হয়ে আছেন। বিশেষজ্ঞ কমিটিকে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছিল 1996 সালের চুক্তির, সেগুলো কি আসলে ওভারকাম করতে পারবে? কি মনে হচ্ছে আপনার? 96 চুক্তিতে দেখুন, আমরা যে 30 বছর ব্যাপী চুক্তিটা করেছি, এই চুক্তির ফলে আমরা যে পানিটা পাচ্ছি এটা আমাদের বাংলাদেশের একটা টিম 5 মাস ফারাক্কা পয়েন্টে থেকে এই মেজারমেন্টটা করে। কিন্তু যেটা হয়েছে যে চুক্তিটা হয়েছে যে ফারাক্কা পয়েন্টে যে পানি যতটুক অ্যাভেলেবল, যতটুক প্রাপ্য, সেটার উপরই ভাগাভাগিটা হচ্ছে, চুক্তিতে আছে। কিন্তু ভারত যেই কাজটা করেছে অনেক আগে থেকেই, যে তারা ফারাক্কার উজানে আরও অনেক ধরনের অবকাঠামো নির্মাণ করেছে, ব্যারেজ এবং ড্যাম তারা নির্মাণ করেছে। অতএব যে পরিমাণ পানি ফারাক্কা পয়েন্টে আসার কথা এখন সেই পরিমাণ পানি এখন আসছে না। অতএব চুক্তিটা এই জায়গাটায় আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে। যখন চুক্তি আমরা নবায়ন করব, আমরা কি ফারাক্কা পয়েন্টে যেই পরিমাণ পানির প্রাপ্যতা সেটার ভিত্তিতে করব, না পুরো আমাদের গঙ্গা বেসিন অববাহিকায় কি পরিমাণ পানি আছে তার বেসিসে আমরা করব, এই জায়গাগুলো আলোচনা হবে। তবে আমি বলবো যে চুক্তিটা হয়েছে 96-এর এবং সেই অনুসারে যে পানি আমরা পাচ্ছি সেটা সদ্ব্যবহার আমরা ঠিকভাবে করতে পারছি না। এর জন্য আপনি যে প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে কেন আমরা গঙ্গা ব্যারেজ
বা পদ্মা ব্যারেজের কথা বলছি। ব্যারেজের কথা এর জন্যই বলছি, পানির সদ্ব্যবহার করার জন্য, এবং যেই পানি এই চুক্তিটা করাই হয়েছিল যে আমাদের যে গ্যাঞ্জেসের উপর যে ডিপেন্ডেন্ট এরিয়া আছে, যেটাকে আমরা গ্যাঞ্জেস ডিপেন্ডেন্ট এরিয়া বলি, প্রায় 21টি জেলা, এবং আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ উত্তর পশ্চিম অঞ্চলে কিছু জেলা নিয়ে এই পুরো ডিপেন্ডেন্ট এরিয়াটা তৈরি করা হয়েছে। এবং এই জায়গাগুলোতে আমরা পানি প্রবাহ ঠিকভাবে করতে পারছিলাম না এই গঙ্গা চুক্তির আওতায় পানি পাওয়ার জন্য। কেন পারছিলাম না? কারণ আমরা যে পরিমাণ পানি পাই তাই সেটা কোনো ইঞ্জিনিয়ারিং অবকাঠামো ছাড়া সেই পরিমাণ পানিটা আমরা ডাইভার্ট করতে পারছিলাম না 3টি সিস্টেম থেকে। তাহলে কি আমাদের টেকনিক্যাল কোনো ব্যাপারটা নয়, এটা হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং সলিউশনটা দরকার। এর জন্য ব্যারেজ হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন, যেটার মাধ্যমে আমরা যেই পানিটা পাচ্ছি হিস্সা অনুসারে, সেই পানিটাকে আমরা 3টি সিস্টেমের মাধ্যমে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমরা ডাইভার্ট করতে পারতাম। সেই 3টি সিস্টেম কি? একটি আপনারা জানেন মাথাভাঙ্গা সিস্টেম, একটা গড়াই সিস্টেম, আরেকটা হচ্ছে বার্ষি সিস্টেম। এই 3টি সিস্টেম থেকে আমাদের এই পানিটাকে ডাইভার্ট করার জন্যই আমাদের এই ব্যারেজটা নির্মাণের পরিকল্পনাটা নেওয়া হয়েছে। গঙ্গা ব্যারেজ নিয়ে শুরু হয়েছে ডিসকাশন 1963 সাল থেকে। 63 সালে একটি জরিপ করা হয়েছে যে কোন জায়গায় এটা করা যেতে পারে। পরবর্তীকালে 69-এ একটি করা হয়েছে, পরবর্তীকালে 84-তে একটি স্টাডি করা হয়েছে, 89-তে করা হয়েছে, 92-তে করা হয়েছে, এবং পরবর্তীকালে 2002-এ করা হয়েছে। এবং এই সবগুলোকে আলোচনা করে 2010-এ আমরা যেটাকে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্য সমীক্ষা বলি, সেই সম্ভাব্য সমীক্ষার মাধ্যমে পাংশাতে এই ব্যারেজটি করার জন্য একটি উপযুক্ত স্থান বলে নির্ধারণ করা হয়েছে। এবং এর জন্যই আমাদের এই ব্যারেজটি দরকার, যেন আমরা এই চুক্তি অনুসারে বা ফিউচারে যে চুক্তি আমাদের বাড়বে আমরা ধরে নিয়েছি, সেই অনুসারে যে আমরা পানিটা পাবো সেটা যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের কৃষিকাজ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন আনুষঙ্গিক কাজগুলোতে। আপনি যেটা বলছিলেন যে গঙ্গা ইস্যুতে এর আগেও অনেক আলোচনা হয়েছে। আমরা জানি 96 চুক্তিটাই আসলে প্রথম না, এর আগেও অনেক চুক্তি হয়েছে। 1977 সালের যে চুক্তিটা ছিল সেখানে উল্লেখ ছিল যে গ্যারান্টি ক্লজের মতো একটা বিষয়, গ্যারান্টি ক্লজ, যেটা আমরা জানি যে পানি বন্টন চুক্তির ক্ষেত্রে গ্যারান্টি ক্লজ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো 1996 সালের যে চুক্তিটার কথা বলা হচ্ছে, যে চুক্তিটার নবায়ন বা নতুন কোনো চুক্তি বা সংশোধন পরিমার্জন যেটাই বলি না কেন, এখানে কি মানে 1996 চুক্তিতে কি গ্যারান্টি ক্লজের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, বা বাংলাদেশের স্বার্থ সুরক্ষার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি অন্তর্ভুক্ত ছিল? একটু যদি বিস্তারিত জানান। দেখুন, 77-এ যে চুক্তিতে হয়েছে সেটার কিছু পজিটিভ সাইড আছে, আবার 96-তে যে চুক্তিটা হয়েছে তারও কিছু পজিটিভ সাইড আছে। 77-এ যে চুক্তিটা যদি আমরা একটু পর্যালোচনা করি দেখি, সেখানে বলা হয়েছে যে আমাদের একটি শিডিউল দেওয়া হয়েছে যে আমাদের কি পরিমাণ আমরা পানি পেতে পারি। এবং একটা জায়গায় চুক্তিতে বলা হয়েছে, যেহেতু এটি একটি 5 বছর ব্যাপী একটি চুক্তি ছিল, অ্যাগ্রিমেন্ট বলা হয়ে থাকে, সেখানে বলা হয়েছে যদি কোনো সময় ওই পানির পরিমাণ যদি 80% নিচে নেমে যায়, তাহলে যে শিডিউল আছে শিডিউলের কোনোভাবে যেন আমরা 80% নিচে পানি না পাই। তার মানে এটাকে একটা গ্যারান্টি ক্লজ বলা হয়। তার মানে একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে, যেই ফ্লোগুলোর কথা চুক্তির মধ্যে উল্লেখ আছে তার কোনোভাবেই যেন আমরা 80% নিচে আমরা পানি না পাই। তার মানে এটা একটা গ্যারান্টি ক্লজ হিসাবে কাজ করছে, যেটা 77-এ। যদিও 96-এ এই ধরনের কোনো গ্যারান্টি চুক্তি নেই, কিন্তু একটা জিনিস এখানে ভালো আছে 96-এর, যে আমাদের একটা সংকটকাল আছে। আপনারা জানেন চুক্তিটা সাধারণত হয়ে থাকে 5 মাস ব্যাপী, আমাদের শুধু শুষ্ক মৌসুমের জন্য। কিন্তু এই শুষ্ক 5 মাসের মধ্যে আবার মার্চ থেকে মে মাসটা হচ্ছে অতি সংকটময় সময়। তার মানে আমরা মার্চের 11 তারিখ থেকে মে মাস পর্যন্ত এই যে 6টা ডিকেইড আমরা বলে থাকি, এই 6টা ডিকেইডের এটাকে সংকটকাল বলা হয়। এখানে একটা গ্যারান্টির কথা বলা হয়েছে। কি ধরনের? যে প্রথম 10 দিন বাংলাদেশ গ্যারান্টি এটা দেওয়া হয়েছে যে 35,000 কিউসেক পাবে, আবার আরেক 10 দিন ভারত 35,000 কিউসেক পাবে। তার মানে এই যে অল্টারনেটিভ 10 দিন করে করে যে চুক্তির বাস্তবায়নটা কি হচ্ছে? সঠিক বাস্তবায়ন তো ওইভাবে হচ্ছে। তার মানে এই যে অল্টারনেটিভভাবে যে 35,000 কিউসেকের যে একটি গ্যারান্টি দেওয়া হয়েছে সংকটকাল সময়টা, এটা পুরো 5 মাস ব্যাপী নয়। আমরা যদি মার্চের 11 তারিখ থেকে ধরি, মার্চ, এপ্রিল, আর এদিকে যদি আমরা
মে মাসটা ধরি, এই সময়টা যেহেতু সংকটকাল, এই সংকটকালের জন্য এই গ্যারান্টিটা দেওয়া হয়েছে যে অল্টারনেটিভলি 10 দিন বাংলাদেশ 35,000 কিউসেক করে পানি পাবে, আবার ভারত 35,000 করে কিউসেক পাবে। তার মানে এইটা এভরি 10 ডেজ ইন্টারভেলের একটা গ্যারান্টি ওখানে রাখা হয়েছে। অতএব ঠিক দুটা চুক্তিকেই আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে। কিছু ভালো ভালো জিনিস 77-এর চুক্তিতে আছে, যেটা বলছিলাম যে 80% গ্যারান্টি দেওয়া হয়েছে যে 80% অফ দ্য ফ্লো আমাদেরকে দিতেই হবে ভারত থেকে। তেমনিভাবে 96 চুক্তিতে একটি ভালো দিক হচ্ছে যে অল্টারনেটিভ 10 ডেজ ইন্টারভেল আমরা একটি অতি সংকটকালে, যেটাকে মার্চ থেকে মে পর্যন্ত বলা হয়, সে সময় আমরা পানিটা পাবো। তার মানে এটা হচ্ছে দুইটা চুক্তির দুই ধরনের ভালো দিকগুলো। এখন আমাদের যেটা দরকার, যে 77-এ যে ভালো ক্লজগুলো আছে বা গ্যারান্টি ক্লজগুলো আছে, আবার 96-এ যে ভালো বা যে ক্লজগুলো আছে, এগুলোকে সমন্বয় করে আমাদের এই নতুন চুক্তি নবায়ন করা যেতে পারে। এখন হতে পারে চুক্তির এক্সটেনশনও হতে পারে, এটা আমি জানি না, এটা দুই দেশের মানে আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে। আবার নতুন সংযোজন হতে পারে, কিছু বিয়োজন হতে পারে, কিছু নতুন ক্লজ আসতে পারে, যেটা আপনি বলছিলেন যে আমাদের গ্যারান্টি ক্লজ যেটা 77-এর এগ্রিমেন্টে ছিল, সেটাকে এটার মধ্যে নিয়ে আসাও যেতে পারে। অতএব এসব পর্যালোচনা করে টেকনিক্যাল কমিটি দেখবে যে কোনটা দুই পক্ষের মধ্যে একটি উইন উইন সিচুয়েশন হয়, কারণ দুই পক্ষের মধ্যে একটি উইন উইন সিচুয়েশনের এখানে প্রয়োজনীয়তা আছে। হয়েই আমার কাছে মনে হয় একটি ভালো চুক্তির দিকে আমরা যেতে পারবো। আমি ব্যক্তিগতভাবে আমি আশাবাদী। আচ্ছা, পদ্মা ব্যারেজ প্রকল্প যেটা এখন লাইমলাইটে, এই পদ্মা ব্যারেজ প্রকল্পটা তো বিএনপির নির্বাচনী ইশতেহার ছিল, তো এটা কি শুধু নির্বাচনী ইশতেহার পূরণ, নাকি প্রতিবেশী দেশকে একটা বার্তা দেয়া যে অভিন্ন নদীগুলোর ন্যায্য পানির হিস্সা? দেখুন, আমি ঠিক ওইভাবে জিনিসটাকে দেখি না, কারণ হচ্ছে এই পদ্মা ব্রিজের প্রয়োজনীয়তা কিন্তু আজকে থেকে নয়। যেটা আমি প্রথমে বলছিলাম যে 1963 সাল থেকেই এই পদ্মা ব্রিজের লোকেশন নিয়ে সমীক্ষা শুরু হয়েছে। তার মানে 63 সাল থেকেই তৎকালীন থেকেই এই ব্যারেজের প্রয়োজনীয়তা আমরা দেখছিলাম, এবং 2010-এ এটার জন্য একটি সমীক্ষা হয়। তো বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে বলেছে তারা এটা বাস্তবায়ন করবে। তার মানে যেই স্টাডিগুলো বা যেই সমীক্ষাগুলো হয়েছে, যেটার পরিবেশগত ইম্প্যাক্ট হবে এবং আর্থসামাজিক কি ইম্প্যাক্ট হবে, এই সামগ্রিকভাবে সব কিছুকে বিবেচনা করেই এই স্টাডিটা করা হয়েছে। এটা বাস্তবায়ন করতে কি কোনো বাধা আসতে পারে? ভারত থেকে কোনো চ্যালেঞ্জ আসতে পারে কি মনে করছেন? আমার মনে হয় না, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এবং এটা বাংলাদেশের আভ্যন্তরীণ এলাকায় এই জিনিসটা হচ্ছে। এবং যখন এই স্টাডিটা হয়, ভারত কিন্তু কিছু আপত্তি দিয়েছিল। সম্ভবত জয়েন্ট রিভার কমিশনের 32, 33, 34 এই সভাগুলোতে ভারত জানতে চেয়েছিল যে তোমরা যে ব্যারেজটা করেছো তার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে হবে কি না। তা আমাদের তখনকার সরকার এবং বা যারা টেকনিক্যাল কমিটিতে ছিল তার সেটা আনসার তারা দিয়েছে, উত্তর দিয়েছে, এবং তারা সেই উত্তরে স্যাটিসফাইড। কিন্তু ভারতের অনেক স্থানীয় গণমাধ্যম দেখছি তারা যেটা বলছে যে ফারাক্কা বাঁধের বিকল্প হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্প, এবং এটার কারণে পশ্চিম বাংলা বা ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এটা জাস্ট প্রোপাগান্ডা হিসেবে আমি মনে করি এটা মোটেই না, এটা সঠিক নয়। কারণ আমি প্রথমে বলছিলাম যে আমরা যে চুক্তি অনুসারে যেই পানিটা পাচ্ছি সেই পানিটার আমরা সম্পূর্ণভাবে সদ্ব্যবহার করতে পারছি না। এই সদ্ব্যবহারের একটি সমাধান হচ্ছে ব্যারেজ। কেন বলছি? কারণ আমরা চুক্তি করে যে পানিটা পাচ্ছি সেই পানিটাকে আমরা চেয়েছিলাম যে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমরা পানিটাকে নিয়ে যাব। কেন নিয়ে যাব? আমাদের ইরিগেশনের জন্য আমাদের নিয়ে যেতে হবে, আমাদের চাষাবাদের জন্য। আমাদের জানেন ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট আছে, যেটাকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে থাকি। সেটাকে রক্ষার জন্য আমাদের মিঠা পানির প্রয়োজন আছে, কারণ আমাদের লবণাক্ততা প্রবেশ করছে, এবং এটার উপর আবার জলবায়ু পরিবর্তনজনিত যে আমাদের মানে সি লেভেল রাইজ হচ্ছে, এর জন্য আমাদের প্রতিদিন এই স্যালাইনিটি ইনট্রুশনটা বা লবণাক্ত অনুপ্রবেশ বেড়ে যাচ্ছে, যেটা আমাদের সুন্দরবনের জন্য হুমকি স্বরূপ। অতএব আমরা যদি এরকম একটি ইঞ্জিনিয়ারিং অবকাঠামো নির্মাণ করতে পারি, যেটাকে আমরা ব্যারেজ বা গঙ্গা বা পদ্মা ব্যারেজ বলে থাকি,
তাহলে এই পানিটাকে আমরা সুন্দরবনের দিকে ডাইভার্ট করতে পারবো এবং আমাদের সুন্দরবনের যে জীববৈচিত্র্যকে আমরা রক্ষা করতে পারবো। তাহলে নানা দিক বিবেচনায় পদ্মা ব্যারেজের অনেক ইতিবাচকতা আমাদের রয়েছে। ইতিবাচক আছে, আবার এগুলোর কিছু নেগেটিভ সাইডও আছে। নেগেটিভ সাইডগুলো বলা উচিত, কারণ তাহলে যারা এটার সাথে জড়িত থাকবে তারা সুষ্ঠুভাবে এটাকে বাস্তবায়ন করতে হবে এবং এটার ওভারকামও করতে পারে, ওভারকাম করতে পারবো এবং সবচেয়ে বড় জিনিস যেটার যে ফলাফলগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। যেমন একটি বড় চ্যালেঞ্জ আমি মনে করি পদ্মা ব্যারেজ বাস্তবায়নে, সেটা হচ্ছে আমাদের যে সেডিমেন্ট ম্যানেজমেন্ট। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের গঙ্গা থেকে প্রতি বছর প্রায় 400 মিলিয়ন টন সেডিমেন্ট আসে। তো এই সেডিমেন্টগুলোর ম্যানেজমেন্ট একটি বড় ইস্যু হতে পারে। সেকেন্ড যে চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে এটার বাস্তবায়নের যে অভিজ্ঞতা, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা আমাদের নেই, কারণ এই ধরনের ব্যারেজ আমরা এর আগে নির্মাণ করি নাই। তবে আমি বলবো না যে এটা কোনো রকেট সায়েন্স, এটা অবশ্যই আমাদের পক্ষে এটা সম্ভব, বাট আমাদের এই ধরনের অভিজ্ঞতা সম্পূর্ণ যে জায়গাগুলোতে আছে, যেমন এই ব্যারেজ চায়না করেছে, পাকিস্তান করেছে, ভারত করেছে, বা এই ধরনের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অবকাঠামো এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা নেদারল্যান্ডের গভর্নমেন্টেরও আছে। তাহলে আমরা বলতে পারি বিদেশি সহায়তা নিয়ে আমরা কিছু সমস্যা যেগুলো বিদেশি সহায়তা ঠিক ওইভাবে না বলে আমরা বলতে পারি বিদেশিদের যে অভিজ্ঞতাটা সেটাকে আমরা কাজে লাগাতে পারি। তবে এই সরকার যে উদ্যোগটা নিয়েছে যে আমাদের নিজস্ব অর্থায়নে, আমি এটাকে সাপোর্ট করি যে নিজস্ব অর্থায়নে করার জন্য। তবে একটা জায়গায় আমি বলেছিলাম যে নিজস্ব অর্থায়নের সাথে সাথে, যেহেতু এটি আমাদের ডেল্টা প্ল্যানের মধ্যে বলা হয়েছে পদ্মা ব্যারেজের কথা, আমরা 100 বছর ব্যাপী যে ডেল্টা প্ল্যান তৈরি করেছি, বদ্বীপ অঞ্চল প্ল্যান, এবং সেখানে এটা একটি এমনভাবে এটাকে বিবেচনা করা হয়েছে যে এটা ক্লাইমেট চেঞ্জের জন্য একটি অ্যাডাপ্টেশন অভিযোজন হিসাবে এটা কাজ করবে। অতএব গ্লোবালি যে আমাদের অভিযোজন তহবিল আছে, সেই অভিযোজন তহবিল থেকেও আমরা পার্শিয়াল ফান্ডিং আমরা ম্যানেজ করতে পারবো, যেটা আমাদের জন্য ইতিবাচক হিসেবে দিবে। এটা আমরা আশা রাখছি সরকার সময়ের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পটা শেষ করবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে তো বিজেপি সরকার ক্ষমতায় আসলো, এখন ক্লোজড হয়ে যাওয়া তিস্তা চুক্তি কি নতুন করে আবার আলোচ্যসূচিতে আসবে, কি মনে হচ্ছে? দেখুন, তিস্তা চুক্তির যেটাকে আমরা বলি ড্রাফটিং, সেই ড্রাফটিং কিন্তু এটা করা হয়েছে। তো এর আগে যে চুক্তিটা হয়নি তার একটি মূল, আমার কাছে মনে হয় মূল কারণ ছিল যে আমাদের রাজ্য সরকার যে তৃণমূল ছিল তারা এটাকে কোনোভাবে চায়নি এই চুক্তিটা স্বাক্ষর হওয়ার জন্য। কিছুটা হলো অন্যভাবে আমি এটাকে বিবেচনা করি। এখন যেহেতু বিজেপি কেন্দ্রীয় সরকারেও আছে এবং রাজ্য সরকারেও আছে, অতএব তারা যদি আন্তরিক হয়, ভারত যদি আন্তরিক হয়, তিস্তা চুক্তি এটা স্বাক্ষর হতে পারে। আগে যেহেতু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে দুটি দল ছিল, একটা বিরূপ ছিল তাদের মধ্যে, তা এখন তো সেই জিনিসটা নেই। তার জন্য আমি আশাবাদী, যদি আমাদের হাইয়েস্ট পলিটিক্যাল লেভেলে এটা নিয়ে যদি ডিসকাশন হয়, আমরা হয়তো তিস্তা চুক্তি বাস্তবায়নও হতে পারে। আচ্ছা, শেষ প্রশ্ন যেটা ছিল, এই তিস্তা চুক্তির মাঝে আসলে তিস্তা মহাপরিকল্পনা নামে আর একটা ইস্যু সামনে আসছে। এটা কি তিস্তা চুক্তির বিকল্প হতে যাচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা চুক্তি, নাকি এটা সম্পর্কে আমাদের ভুল ধারণা? না, এটা মোটেই না। এটা কোনো তিস্তা চুক্তির সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা কোনো বিকল্প, এটা ভাবাটা একদমই ঠিক হবে না। কারণ হচ্ছে আমরা যে তিস্তা চুক্তির যে ড্রাফটিং করা হয়েছে সেখানেও ড্রাই সিজনের জন্য করা হয়েছে। অতএব ড্রাই সিজনের জন্য আমরা একটা প্রাপ্য হিস্সা পাই আমাদের অনুসারে। আর তিস্তা মহাপরিকল্পনাটা হচ্ছে যে তিস্তা, আপনারা জানেন যে তিস্তা নদীতে ভাঙন প্রবণ একটি নদী এবং তিস্তাতে দুই পার প্লাবিত হয়, এবং এটাকে তার জন্য তিস্তার ব্যারেজের ডাউনস্ট্রিমে এটাকে কিভাবে নদী শাসন করে নদীকে একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে নিয়ে আসা, তার জন্য এই মহাপরিকল্পনাটা করা হয়েছে। তিস্তা চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনা এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলা কোনোভাবেই এটা ঠিক হবে না। এবং এইটা তিস্তা চুক্তির সাথে তিস্তা মহাপরিকল্পনা এটা কখনোই এটা অল্টারনেটিভ হিসাবে চিন্তা করাও ঠিক হবে না। চায়না যখন এটার একটি প্রি ফিজিবিলিটি স্টাডি করে, যেটার উপর বেসিস করে মহাপরিকল্পনার কথাটা আপনারা শুনছেন, সেখানে কোনো দেশীয় কোনো বিশেষজ্ঞর এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না। অতএব আমাদের নদী আমরা যেভাবে বুঝি, আমরা যেভাবে তার গতিপথকে শিখেছি, কিভাবে নদী বিহেভ করে, তার জন্য দেশীয় বিশেষজ্ঞকে নিয়েই এই সমীক্ষাটি পরিচালনা করা উচিত, তারপরে তার বাস্তবায়নে যাওয়া উচিত।
এবং কোনোভাবেই মহাপরিকল্পনার সাথে তিস্তা চুক্তিকে গুলিয়ে ফেলা একদমই ঠিক হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।